নমস্কার। আজ আমরা প্রাচীন ভারতের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে নিয়ে কথা বলবো। হ্যাঁ, চাণক্য, যাকে কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত নামেও অনেকে চেনেন। একদম। আমাদের কাছে একটি লেখা আছে, সেখান থেকেই আমরা তার জীবন আর দর্শন নিয়ে আজ একটু গভীরে যাব। ঠিক। আজকের আলোচনার মূল লক্ষ্য হবে চাণক্যকে বোঝা, মানে তার পরিচয়, তার কাজ আর কেন তিনি আজও এত প্রাসঙ্গিক। অবশ্যই, বিশেষ করে তার ওই বিখ্যাত বই অর্থশাস্ত্র আর মৌর্য সাম্রাজ্য তৈরির পেছনে তার যে ভূমিকা। হ্যাঁ, সেগুলোর ওপর আমরা বিশেষ জোর দেব। দারুণ। কারণ চাণক্য তো শুধু একজন উপদেষ্টা ছিলেন না। না না, মোটেই না। তিনি ছিলেন এক বিশাল সাম্রাজ্যের নেপথ্যের কারিগর, একজন শিক্ষক, কূটনীতিবিদ, অর্থনীতিবিদ। আর চন্দ্রগুপ্ত মৌর্যের মতো শাসকের প্রধান পরামর্শদাতা ভাবা যায়। যিনি একটা বিশাল সাম্রাজ্যের ভিত তৈরি করে দিয়েছিলেন। চলুন তার পরিচয় দিয়েই শুরু করা যাক। হ্যাঁ, তিনি ঠিক কোথাকার মানুষ ছিলেন, জন্মস্থান নিয়ে কি জানা যায়? দেখুন, এটা নিয়ে কিছুটা ধোঁয়াশা আছে সত্যি, তবে সাধারণভাবে মনে করা হয় খ্রিস্টপূর্ব ৩৫০ অব্দের আশেপাশে তার জন্ম। আচ্ছা। কেউ বলেন তক্ষশিলা, আবার কেউ বলেন মগধ। তবে এটা নিশ্চিত যে তিনি ছিলেন একজন ব্রাহ্মণ পণ্ডিত এবং তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের আচার্য, তাই না? হ্যাঁ, সেই বিখ্যাত তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের একজন অত্যন্ত প্রভাবশালী শিক্ষক ছিলেন তিনি। আর তার সবচেয়ে পরিচিত কাজ তো নিঃসন্দেহে অর্থশাস্ত্র। প্রায়ই শুনি এটা নাকি শুধু অর্থনীতির বই নয়। ঠিক ধরেছেন, এখানেই এর মাহাত্ম্য। এটা আসলে একটা কমপ্লিট ম্যানুয়াল ফর রানিং এ স্টেট বলতে পারেন। ও আচ্ছা, এর ব্যাপ্তিটা অনেক বড়। অনেক বড়। ভাবুন, এর মধ্যে রাজনীতি আছে, কূটনীতি আছে, সামরিক কৌশল, আইন, বিচার, গুপ্তচর ব্যবস্থা। হ্যাঁ, গুপ্তচর ব্যবস্থা, কৃষি, খাজনা, নগর পরিকল্পনা, কি নেই। বাহ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এর বাস্তববাদিতা, রাষ্ট্রের ভালোর জন্য, স্থায়িত্বের জন্য দরকার হলে কঠোর হবার কথাও বলা আছে। যা হয়তো সেই সময়ের জন্য বেশ ব্যতিক্রমী ছিল। একদম নিছক তত্ত্ব কথা নয়, একেবারে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। আর এই প্রায়োগিক দিকটারই তো প্রমাণ পাই আমরা নন্দবংশের পতনের ঘটনায় আর চন্দ্রগুপ্ত মৌর্যের উত্থানে। ঠিক তাই। নন্দবংশকে সরিয়ে চন্দ্রগুপ্তকে সিংহাসনে বসানোটা তো ছিল তার জীবনের একটা বিরাট কাজ। কিন্তু তিনি তো শুধু রাজা বদলেই থেমে যাননি। না তো, এখানেই তার আসল কৃতিত্ব। তিনি এরপর চন্দ্রগুপ্তকে সামনে রেখে একটা শক্তিশালী কেন্দ্রীভূত প্রশাসন তৈরি করেছিলেন। একটা পুরো সিস্টেম গড়ে তুলেছিলেন আর কি। হ্যাঁ, একটা সুসংগঠিত কাঠামো। এই ভিতটাই কিন্তু মৌর্য সাম্রাজ্যকে অতদিন টিকিয়ে রেখেছিল। এটা শুধু একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা নয়, একটা নতুন শাসন ব্যবস্থার শুরু। বিদ্যৎ। আর সেই প্রশাসনের একটা অংশ ছিল তার বিখ্যাত গুপ্তচর ব্যবস্থা, তাই না? যা আজও বেশ চর্চার বিষয়। ঠিক। চাণক্য খুব ভালো বুঝতেন যে রাষ্ট্রের ভেতরের আর বাইরের শত্রু সম্পর্কে জানতে হলে একটা দক্ষ গুপ্তচর নেটওয়ার্ক দরকার। এটা তো আজও সত্যি। হ্যাঁ, আর অর্থশাস্ত্রে তিনি এই গুপ্তচরদের প্রকারভেদ, তাদের নিয়োগ, ট্রেনিং, কাজ করার পদ্ধতি, এগুলো নিয়ে যা বিস্তারিত লিখেছেন তা অবাক করার মতো। আচ্ছা, এটা তার রাষ্ট্রনীতির একটা অবিচ্ছেদ্য অংশ ছিল। একদম। আচ্ছা, এই রাষ্ট্রনীতি বাদেও তো ওর কিছু নীতিবাক্য খুব বিখ্যাত, চাণক্য নীতি নামে পরিচিত। হ্যাঁ, সেগুলো তো মানুষের মুখে মুখে ফেরে, জীবন নিয়ে, সমাজ নিয়ে নানা কথা। ঠিক, এগুলো আসলে তার দীর্ঘ জীবনের অভিজ্ঞতা আর গভীর পর্যবেক্ষণের ফসল। খুব সহজ ভাষায়, কিন্তু অত্যন্ত তীক্ষ্ণ আর বাস্তবধর্মী। যেমন একটা উদাহরণ দেবেন? ধরুন, ওই যে কথাটা, অত্যন্ত সরল হয়েও না, জঙ্গলের সোজা গাছগুলোই আগে কাটা হয়। বাহ, এটা তো দারুণ সত্যি। বা ধরুন, শত্রুর দুর্বলতা জেনে নাও, কিন্তু নিজের দুর্বলতা কখনো প্রকাশ করো না। এই কথাগুলো আজও কত প্রাসঙ্গিক লাগে, তাই না? সত্যি তাই। বোঝা যাচ্ছে মানুষটা ছিলেন অসম্ভব বুদ্ধিমান, দৃঢ়প্রতিজ্ঞ আর খুব ভালো প্ল্যান করতে পারতেন। এবং দরকার পড়লে খুব কঠিন সিদ্ধান্ত নিতেও পিছপা হতেন না। এই জন্যই কি তাকে অনেকে ভারতের মেকিয়াভেলির সঙ্গে তুলনা করেন? হ্যাঁ, এই তুলনাটা করা হয়, যদিও দুজনের সময় বা প্রেক্ষাপট একেবারেই আলাদা। কিন্তু রাষ্ট্র শাসনের ক্ষেত্রে যে একটা বাস্তববাদী, রেজাল্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচ, যেখানে রাষ্ট্রের স্বার্থই শেষ কথা, প্রয়োজনে নির্মম হওয়ার দর্শন, হ্যাঁ, সেই জায়গায় একটা মিল খুঁজে পাওয়া যায় বলেই হয়তো এই তুলনাটা আসে। আদর্শবাদের থেকে রাষ্ট্রের প্রয়োজনকে বড় করে দেখা।
তাহলে সব মিলিয়ে আমরা বলতে পারি চাণক্য শুধু একজন সাম্রাজ্য করতে সাহায্য করেননি। না, তিনি ছিলেন একজন মৌলিক চিন্তাবিদ। রাষ্ট্রবিজ্ঞান আর অ্যাডমিনিস্ট্রেশনের এমন একটা ভিত্তি তিনি তৈরি করে গেছেন যা আজও আমাদের ভাবায়, আজও আমরা চর্চা করি। নিঃসন্দেহে তার অর্থশাস্ত্র, মৌর্য সাম্রাজ্য গঠনে তার ভূমিকা আর ওই যে চাণক্য নীতি, এই সব মিলিয়েই তিনি ইতিহাসে অমর হয়ে আছেন। আর সবচেয়ে আশ্চর্যের হলো সেই হাজার হাজার বছর আগের ভাবনাগুলো, তার দর্শন, তার কৌশল, হ্যাঁ, সেগুলো আজকের দিনেও মানে আধুনিক প্রশাসন, কূটনীতি, এমনকি বিজনেস স্ট্র্যাটেজিতেও কাজে লাগছে। এখানেই তার কালোত্তীর্ণ প্রজ্ঞা। তবে একটা প্রশ্ন কিন্তু মনে আসে, কি বলুন তো? যে প্রাচীন যুগের জন্য তৈরি ওই নীতি বা কৌশলগুলো আজকের এই জটিল পৃথিবীতে কতটা সরাসরি খাপ খায়, বা সেগুলোর ভুল ব্যাখ্যা হওয়ার বা স্বার্থ সিদ্ধির জন্য অপব্যবহার হওয়ার ঝুঁকিটাই বা কতখানি? এটা সত্যিই একটা গভীর চিন্তার বিষয়। এ নিয়ে আরও ভাবা যেতে পারে।